1971 সালের মুক্তিযুদ্ধের এক অপ্রকাশিত সামরিক গোপন অপারেশন, যার সম্পূর্ণ কাহিনী এখনও অনেকেই জানে না। অপারেশন জ্যাকপট একটি প্রকাশ্য কাহিনী। এটা ছিল অনেক ছোট ছোট পরিকল্পনামূলক সিদ্ধান্ত, যোগান ও অপসারণের সূক্ষ্ম কৌশল। অপারেশন জ্যাকপট ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পরিচালিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফল নৌ কমান্ডো অভিযান। এটি মূলত 1971 সালের 15ই আগস্ট রাতে চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, নারায়ণগঞ্জ এবং চাঁদপুর নদী বন্দরে একযোগে পরিচালিত হয়েছিল। এই অপারেশনের মূল লক্ষ্য ছিল পাকিস্তানি সামরিক বাহিনীর ব্যবহার করা সমুদ্রগামী জাহাজগুলো ডুবিয়ে দিয়ে তাদের সরবরাহ ব্যবস্থায় আঘাত হানা। ফ্রান্স থেকে পালিয়ে আসা 8 জন বাঙালি নৌ কর্মকর্তা ও নাবিক এই আক্রমণের পরিকল্পনা করেন। প্রায় 500 জন গেরিলাকে পশ্চিমবঙ্গের পলাশীতে ভাগীরথী নদীর তীরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। অপারেশন জ্যাকপটে আক্রমণের সংকেত হিসেবে দুটি বাংলা গান ব্যবহার করা হয়েছিল। প্রথম সংকেত হিসেবে পঙ্কজ মল্লিকের গাওয়া আমি তোমায় যত শুনিয়েছিলাম গান ব্যবহার করা হয়েছিল, যার অর্থ ছিল আগামী 24 ঘন্টার মধ্যে আক্রমণ করতে হবে। দ্বিতীয় সংকেত হিসেবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুরবাড়ি গানটি ব্যবহার করা হয়েছিল, যার অর্থ ছিল আক্রমণের জন্য ঘাঁটি ত্যাগ করা হবে এবং সুস্পষ্ট নির্দেশ হিসেবে আক্রমণ করতেই হবে। এই গান দুটি কলকাতা আকাশবাণীর পূর্বাঞ্চলীয় শ্রোতাদের জন্য বিশেষ অনুষ্ঠানে সকাল 6টা থেকে 6টা 30 মিনিট অথবা রাত 10টা 30 মিনিট থেকে রাত 11টার মধ্যে প্রচার করা হতো। নৌ কমান্ডোরা মাইন ব্যবহার করে সফলভাবে চট্টগ্রাম বন্দরে 10টি, মংলা বন্দরে 6টি, নারায়ণগঞ্জে 1টি এবং চাঁদপুরে 1টি সহ মোট 18টি জাহাজ ডুবিয়ে দেন বা অকেজো করে দেন। এই অভিযানটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জোরালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করে। এটি ছিল পাকিস্তানি সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা। অপারেশন ক্লিন হার্ট ছিল 2002 সালের অক্টোবরের 16 তারিখ থেকে 2003 সালের জানুয়ারির 9 তারিখ পর্যন্ত বাংলাদেশে পরিচালিত একটি যৌথ অপরাধ দমন অভিযান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন তৎকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ রাইফেলস মানে বর্তমান বিজিবি, পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করে। 85 দিন ধরে এই অভিযান পরিচালিত হয়েছিল। উদ্দেশ্য ছিল দেশব্যাপী অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা। অভিযানে 11,245 জনেরও বেশি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী এই অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকাকালীন অন্তত 44 থেকে 60 জনের মৃত্যু হয়। তৎকালীন সরকার দাবি করেছিল যে মৃত্যুর ঘটনাগুলো মূলত হার্ট অ্যাটাক জনিত কারণে ঘটেছে। তবে নিহতদের স্বজন এবং মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে যে নির্যাতনের কারণে তাদের মৃত্যু হয়েছে। 2003 সালের 9 জানুয়ারি সরকার যৌথ বাহিনীর সদস্যদের আইনি সুরক্ষা দিতে একটি দায়মুক্তি অধ্যাদেশ জারি করে, যা পরে আইনে পরিণত হয়। 2015 সালের নভেম্বরে বাংলাদেশ হাইকোর্ট অপারেশন ক্লিন হার্ট এর দায়মুক্তি আইনকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেয়। 2002 সালে অপারেশন ক্লিন হার্ট নামে দেশব্যাপী সংগঠিত অভিযান এক বিরল ঘটনা ছিল। সরকারি তথ্য সাফল্যের পেছনে অনেকেই এখনও বলে থাকে এটা ছিল গোপন কৌশল ও খুবই কড়া সিদ্ধান্ত ছিল এবং সেই নথিগুলো আজও আলোচনার বাইরে। সিলেটের দক্ষিণ সুরমা এলাকার শিববাড়ি আতিয়া মহলে 2017 সালের মার্চ মাসে জঙ্গি বিরোধী অভিযানের নামে পরিচালিত হয়েছিল অপারেশন টুইলাইট। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম দীর্ঘ এবং আলোচিত একটি অভিযান। অভিযানটি 2017 সালের মার্চের 24 তারিখ শুক্রবার ভোর বেলা থেকে শুরু হয়ে মার্চের 28 তারিখ মঙ্গলবার রাতে শেষ হয়। এটি টানা 111 ঘণ্টা স্থায়ী ছিল। প্রথমে পুলিশ অভিযান শুরু করলেও পরে বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের নেতৃত্বে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল এই অভিযানের দায়িত্ব গ্রহণ করে। সিলেট সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার আতিয়া মহল নামের একটি জঙ্গিদের আস্তানা। এই অভিযানে 4 জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়, যাদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী ছিল। এছাড়া
অভিযান চলাকালীন ও পরবর্তী সময়ে ভবনের কাছে দুটি আত্মঘাতী বোমা হামলায় 2 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 6 জন নিহত এবং 40 জনেরও বেশি আহত হয়। আহতদের মধ্যে র্যাবের তৎকালীন গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদও ছিলেন, যিনি পরে মারা যান। 28 মার্চ রাতে সিলেটের জালালাবাদ সেনানিবাসে এক সংবাদ ব্রিফিংয়ে সেনা গোয়েন্দা দপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান আনুষ্ঠানিকভাবে অপারেশন টুইলাইট সমাপ্ত ঘোষণা করেন এবং ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। টুইলাইট ছিল একদম সামনে দেখা অপারেশন, কিন্তু গোপন গোয়েন্দা প্রস্তুতি, রুটিন, কন্টিনজেন্সি প্ল্যান কিংবা আঘাত পরবর্তী পুনরায় আক্রমণ। অপারেশন নাফ রক্ষা হল 2000 সালের দিকে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে সংঘটিত একটি সামরিক অভিযান, যা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর হামলার জবাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরিচালনা করেছিল। 1966 সালের সীমান্ত চুক্তি অনুযায়ী নাফ নদীর মধ্যস্থিত প্রধান খাতকে 2 দেশের আন্তর্জাতিক সীমান্ত হিসেবে নির্ধারণ করা হয়েছিল, কিন্তু 2000 সালের দিকে মিয়ানমার সরকার নাফ নদীর 12টি প্রশাখার মধ্যে 11টিতে বাঁধ নির্মাণ শুরু করে, যা নদীর গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ অংশে ভাঙন সৃষ্টির ঝুঁকি তৈরি করে। এতে টেকনাফ শহরের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। বাংলাদেশ রাইফেলস, বিডিআর, যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি, 1966 সালের চুক্তি মেনে চলার অনুরোধ জানালে মিয়ানমার তা প্রত্যাখ্যান করে। এর ধারাবাহিকতায় মিয়ানমারের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী লুনথিন নাশাকা নামেও পরিচিত বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত চৌকিতে অতর্কিত হামলা চালায়। এই হামলায় বিডিআরের কয়েকজন সদস্য নিহত ও আহত হন এবং তাদের অস্ত্র লুট করা হয়। এই উস্কানিমূলক হামলার জবাবে বাংলাদেশ সরকার মিয়ানমারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন নাফ রক্ষা। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী এই অপারেশনে অংশ নেয়। বাংলাদেশ সেনাবাহিনী ও ভারী অস্ত্রশস্ত্র সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়। বাংলাদেশ নৌবাহিনী মিয়ানমারের নৌসীমানায় যুদ্ধজাহাজ পাঠায়। বিমানবাহিনী গ্রাউন্ড অ্যাটাক বিমান প্রস্তুত রাখে। এই অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের ভূখণ্ডে প্রবেশ করে তাদের সামরিক ঘাঁটি ও অস্ত্রের গুদাম ধ্বংস করে দেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে অপরাধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে অভিযান পরিচালনা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তার ইত্যাদি অন্তর্ভুক্ত। এই ধরনের কার্যক্রম দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে।